বন্ধুরা, মাধ্যমিক 2023-এ ভূগোলে 100তে 90 পেতে চাইলে 15 মিনিটের এই ভিডিওর পুরো দেখো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো ফ্রিতে। মাধ্যমিক 2023 ভূগোল সাজেশন একদম 100% কমন যোগ্য। দেখো, প্রথম চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন, অবরোহণ বলতে কী বোঝো? আরোহণ বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ক্ষয়ীভবন বলতে কী বোঝো? তারপর নগ্নীভবন বলতে কী বোঝো? বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? এই 5টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই 5টি প্রশ্ন একেবারে টু দ্য পয়েন্ট মুখস্থ করে যাবে, ছবিও প্র্যাকটিস করবে। 6 নম্বর প্রশ্ন, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো, এটি 3 নম্বরে দিতে পারে। 7 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, অবরোহণ, আরোহণ ও পর্যায়ন সম্পর্কে ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই বছর, কারণ টেস্ট পেপারে বিভিন্ন পেজে কিন্তু এই ধরনের প্রশ্ন বা এই টপিক থেকে প্রশ্ন কিন্তু বেশি অর্থে দেখা যাচ্ছে। এরপর আমরা যে প্রশ্নগুলির দিকে চোখ রাখবো সেটা হলো 1.2, অর্থাৎ প্রথম চ্যাপ্টারে নদীর বিভিন্ন কাজ একটি টপিক রয়েছে। সেখান থেকে নদী অববাহিকা কাকে বলে পড়বে, জল বিভাজিকা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে পড়বে, জলচক্র কি এটা পড়বে, নদী উপত্যকা কি এটা পড়বে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এটাও পড়বে, খাঁড়ি, আদর্শ নদী, শাখা নদী এগুলি কাকে বলে সবটা কিন্তু পড়ে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমি আলাদা আলাদা করে আর দিইনি, একেবারে একসাথে টপিকগুলো দিয়ে দিয়েছি। সব কটি কাকে বলে কিন্তু এখানে পড়ে যাবে, যে কটি তোমরা স্ক্রিনের উপরে দেখছো। নদীর বিভিন্ন কাজ থেকে বড় প্রশ্ন কি আসতে পারে, অর্থাৎ 3 ও 5-এর গিরিখাত ক্যানিয়নের পার্থক্য 3 নম্বরের প্রশ্নে দিতে পারে। পলল শঙ্কু ও পলল ব্যজনীর পার্থক্য 3 নম্বরে দিতে পারে। 3 নম্বরে দিতে পারে নদীর ক্ষয় কাজের বিভিন্ন প্রক্রিয়া, নদীর বহন কাজের বিভিন্ন প্রক্রিয়া, বদ্বীপের শ্রেণীবিভাগ এবং এর পাশাপাশি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ। তো এই কয়েকটি প্রশ্ন কিন্তু 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্নে কিন্তু দিতে পারে নদীর বিভিন্ন কাজ এই টপিক থেকে। এই 5টি প্রশ্ন বা এই 6টি প্রশ্ন যে কটি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম 2 নম্বরের ক্ষেত্রে এবং 3 ও 5 নম্বরের ক্ষেত্রে অবশ্যই কিন্তু করে যাবে। এছাড়া নদীর বিভিন্ন কাজ থেকে যে বড় প্রশ্নটি একেবারে আসতে পারে সেটা হলো নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। অর্থাৎ যা বর্ণনা করবে 3টি ভূমিরূপের সম্পর্কে, সেই 3টি ভূমিরূপের অবশ্যই পাশে একটি ছবি তোমরা একটি করে এঁকে দেবে, ছোট করে হলেও পেন দিয়ে বা পেন্সিল দিয়ে। অবশ্যই নাম্বার এতে বেশি পাবে। এরপর হিমবাহের কাজ ও সৃষ্ট ভূমিরূপ, তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে প্রথম প্রশ্ন মানে যেগুলি আসতে পারে, হিমরেখা, হিমশৈল, পার্বত্য হিমবাহ এগুলো কাকে বলে আসতে পারে, মহাদেশীয় হিমবাহ কাকে বলে আসতে পারে, ক্রেভাস কি এরকম আসতে পারে, বার্ক শূন্য কি, এস্কার কি, ড্রামলিন কি, নুনাটাক্স কি। তো এই যে কটি আমি তোমাদেরকে টপিক দিলাম, হিমরেখা, হিমশৈল, পার্বত্য হিমবাহ, মহাদেশীয় হিমবাহ, ক্রেভাস, বার্কশূন্য, এস্কার, ড্রামলিন, নুনাটাক্স এগুলো কি, এইভাবে আসতে পারে 2 নম্বরের প্রশ্নে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নের দিকে নজর রাখবো, অর্থাৎ 3 মার্কসের কী কী প্রশ্ন আসবে, যেমন রসে মতানে ও ড্রামলিন এর মধ্যে পার্থক্য। তো এরপর মহাদেশীয় ও উপত্যকা হিমবাহ এই দুটির মধ্যে কী পার্থক্য রয়েছে। তারপর হিমবাহ ক্ষয়ের প্রক্রিয়ায় মানে ক্ষয়জাত প্রক্রিয়ায় কিভাবে হয় সেটা লিখতে হতে পারে। এরপর 5 নম্বরের যে বড় প্রশ্ন যেটা আসবে এই চ্যাপ্টার থেকে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। যেমনটা তোমাদের আমি বারবার বলছিলাম যে চিত্রসহ বর্ণনা করতে হবে। এছাড়া 5 নম্বরের প্রশ্নে আসতে পারে হিমবাহ ও জলধারা মিলিত কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ বিবরণ দাও। অর্থাৎ প্রধান ভূমিরূপের বিবরণ দাও যেটা হিমবাহ ও জলধারা মিলিত হয়ে এই কাজটি করে। তো এই দুটি প্রশ্ন 5 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। এরপর আমরা বায়ুর কাজে চলে যাব, বায়ুর কাজ ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সেখান থেকে লোয়েস, বারখান, মরুদ্যান, বার্গ, ডেজার্ট, পেভমেন্ট, পেডিমেন্ট, বাজাদা পার্থক্য, মরুকরণ, মরুবিস্তার প্রতিরোধের উপায়, বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া, এছাড়াও বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। এই সবকটি কাকে বলে, পার্থক্য এগুলো আসবে অবশ্যই। এরপর বায়ুমণ্ডলের ধারণা, উপাদান, স্তরবিন্যাস থেকে কী কী আসতে পারে, অ্যারোসল, তারপরে আকাশের রং নীল দেখি কেন, যেগুলো 2 নম্বরের প্রশ্নে আসতে পারে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব,
তারপর অ্যাপেলটন স্তর, আইসোথার্মাল জোন, ল্যাপস রেট, ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, জেট বায়ু, মেরুজ্যোতি, এগুলো কাকে বলে বা কী সম্পর্কে লিখতে হতে পারে 2 নম্বরের প্রশ্নে, এগুলি অবশ্যই কিন্তু দিতে পারে। এরপর আমরা এই চ্যাপ্টার থেকে 3 নম্বর প্রশ্নে কী দিতে পারে, যেমন ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য দিতে পারে। 2 নম্বর দিতে পারে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমে যায় কেন। 3 নম্বর দিতে পারে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলার কারণ কী। তো এই 3 নম্বরের এই 3টি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে। এরপর আমরা তোমাদেরকে বলি বন্ধুরা, এরপর বড় প্রশ্ন যেটি আসতে পারে ওজোন স্তরের গুরুত্ব বা ওজোন স্তরের বিনাশের প্রভাব, বিনাশ হলে কি হতে পারে। 6 নম্বর প্রশ্ন উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বর্ণনা করো। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে পড়ে যাওয়ার একেবারে চেষ্টা করবে তোমরা। বন্ধুরা, এই চ্যাপ্টারের দ্বিতীয় ভাগ থেকে যেমন সমষ্ণরেখা কী এরকম প্রশ্ন আসতে পারে, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে, অ্যালবেডো কী, তারপরে ইনসোলেশন কী, গ্রিন হাউসের প্রভাব কী, এল নিনো বা লা নিনা কাকে বলে। 2 নম্বরের প্রশ্নগুলি আসতে পারে এই বায়ুমণ্ডলের চ্যাপ্টারের থেকে, এবং এই প্রশ্নগুলিকে 2 নম্বরের প্রশ্নগুলিকে ভালো করে তোমরা পড়ে যাওয়ার একেবারে চেষ্টা করবে। নেক্সট দেখো, বড় প্রশ্ন এখান থেকে আসতে পারে ভারতের জলবায়ুতে এল নিনো ও লা নিনোর সম্পর্ক। 9 নম্বর প্রশ্ন বড় প্রশ্ন আসতে পারে 3 নম্বরের ক্ষেত্রে বা 5 নম্বরের ক্ষেত্রে বৈপরীত্য উত্তাপের কারণ লেখো। এরপরে আসতে পারে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কী পড়বে পৃথিবীর ওপরে। 11 নম্বর প্রশ্ন, অর্থাৎ এটিও কিন্তু 3 বা 5 মার্কসের আসতে পারে, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ লেখো। তো এই কটি টপিক থেকে বড় প্রশ্ন ছোট প্রশ্ন দিয়ে দিলাম। এর পরবর্তী টপিক থেকে 12 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, অর্থাৎ একসাথে দিচ্ছি 2 নম্বরের ক্ষেত্রে এগুলি আসতে পারে ফেরেলের সূত্র, 22 ব্যালট সূত্র, ডোলট্রাম, অশ্ব অক্ষাংশ, চিনুক, কোরিওলিস শক্তি, ক্যাটাকেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, স্ট্রপিক বায়ু, মনিক্স কি, ফন বলতে কি বোঝো। এই 2 নম্বরের প্রশ্নগুলি কিন্তু এই টপিক থেকে তোমরা অবশ্যই এই চ্যাপ্টারে একই চ্যাপ্টারের টপিক থেকে পড়ে যাওয়ার চেষ্টা করবে। এরপর 3 ও 5 মার্কসের যেগুলি আসতে পারে সমুদ্রবায়ু ও স্থলবায়ু এর মধ্যে পার্থক্য আলোচনা করো বা লেখো। 14 নম্বর প্রশ্ন ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। 15 নম্বর প্রশ্ন মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন। এই প্রশ্নগুলি কিন্তু আসবে 3 ও 5 নম্বরের ক্ষেত্রে, তবুও আমি 5 নম্বরের এগুলো বলে দিলাম। 15 নম্বরটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর যেগুলি 2 নম্বরের প্রশ্নে আসতে পারে পরবর্তী টপিক থেকে শিশিরাঙ্ক, বৃষ্টির ছায়া, অধঃক্ষেপণ, সমবর্ষণ রেখা, সীমান্ত, তারপর সম্পৃক্ত বায়ু কাকে বলে, এই জাতীয় প্রশ্নগুলি কিন্তু আসবে। অর্থাৎ শিশিরাঙ্ক, বৃষ্টির ছায়া, অধঃক্ষেপণ এই টপিকগুলো বললাম, সবকটি কাকে বলে কিংবা কি উদাহরণ সমস্তটাই কিন্তু পড়ে যাবে, বিবরণও পড়ে যাবে। সমবর্ষণ রেখার, সীমান্তর এবং সম্পৃক্ত বায়ু সবকটার কিন্তু কাকে বলে ও কি পড়ে যাওয়ার চেষ্টা করবে 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। এরপর আমরা এই চ্যাপ্টার থেকেই বা এই টপিক থেকেই 3 ও 5 নম্বরের প্রশ্নে কি আসতে পারে জেনে নিই। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। এরপর আরও একটি প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রচণ্ডভাবে, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং সেগুলির ব্যাখ্যা করো। আমি আর এখানে দিইনি, বাট সেগুলির ব্যাখ্যাও তোমরা পড়ে নেবে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে। তো প্রত্যেকটি টপিক থেকে মাত্র 5টি 6টি করে প্রশ্ন দিচ্ছি, যা খুব গুরুত্বপূর্ণ। এরপর বায়ুমণ্ডল চ্যাপ্টার থাকে, বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন যেটি খুব গুরুত্বপূর্ণ সেটা হলো হিমপ্রাচীর, শৈবাল সাগর, মগ্ন চূড়া, সমুদ্র স্রোত, তারপর জায়র, তারপর হচ্ছে উপসাগরীয় স্রোত, এগুলো কিন্তু অবশ্যই পড়ে যাওয়ার তোমরা চেষ্টা করবে 2 নম্বরের ক্ষেত্রে। এবার 3 ও 5-এর ক্ষেত্রে তোমরা একটাই প্রশ্ন পড়ে যেতে পারো, সেক্ষেত্রে সেটা হলো পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব লেখো। এটা গেল বায়ুমণ্ডলের প্রথম অংশের প্রশ্ন, 2 ও 3, 5-এর প্রশ্ন। এরপর বায়ুমণ্ডলের দ্বিতীয় ধাপের বা দ্বিতীয় স্টেপের প্রশ্নগুলি হচ্ছে বানডাকা, সিজিকি, সাড়াসাড়ি বান, জোয়ার ভাঁটা, তারপর অপসুর ও অনুসুর এর পার্থক্য, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য, এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে পড়ে যাওয়ার একেবারে চেষ্টা করবে, হুবহু কমন পাবে। এরপর বর্জ্য ব্যবস্থাপনা বলে একটি চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন মানে যেগুলি আসতে পারে যে টপিক থেকে, তরল বর্জ্য কাকে বলে, ইউট্রোফিকেশন কি, বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝো, বর্জ্যের পৃথকীকরণ কাকে বলে বা বলতে কী বোঝো, ভরাটকরণ কাকে বলে, বর্জ্য বলতে তোমরা কী বোঝো। এগুলি 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে। এরপর 3 ও 5-এর
কি প্রশ্ন আসতে পারে বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে? প্রথম হলো জৈব ভঙ্গুর ও অভঙ্গুর বর্জ্যের পার্থক্য। 3 নম্বর প্রশ্ন আসতে পারে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি ব্যাখ্যা করো। 4 নম্বর ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। 5 নম্বরে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে ভূমিকা রয়েছে সেটা অবশ্যই ব্যাখ্যা করো। এরপর আমরা চলে যাব একেবারে শেষ, ভারতের অবস্থান ভূপ্রকৃতি থেকে কী কী প্রশ্ন আসতে পারে। 2 নম্বরে ভারতের অবস্থান ব্যাখ্যা করো। 2 নম্বরে সংক্ষিপ্ত করে সীমানা কী, ছিটমহল কী, কারেওয়া কী, মালনাদ কী, ভাবর কী, পূর্বাচল কী, আরও রয়েছে। এগুলি সবকটি কিন্তু অবশ্যই পড়ে যাবে। বারেন্দ্রভূমি ইম্পর্টেন্ট, রোহিতাল এগুলো বলতে কী বোঝো ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বরের প্রশ্ন যেটি আসতে পারে ডাবর ও তরাইয়ের পার্থক্য লেখো। এরপর এর পাশাপাশি আসতে পারে পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য লেখো। এই দুটি প্রশ্ন কিন্তু 3 ও 5 নম্বরে দিতে পারে। ভারতের জলসম্পদ এর পরবর্তী টপিক ভারতের অবস্থান ভূপ্রকৃতির পর, সেটা হলো প্রথম প্রশ্ন বৃষ্টি জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব আমাদের জনজীবনে কিভাবে পড়বে সেটি ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্ন ভারতের জলসম্পদ থেকে যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু একেবারে হুবহু কমন কিন্তু তোমরা পেতে চলেছ। এরপর ভারতের জলবায়ু রয়েছে। ভারতের জলবায়ু থেকেও আমি বেশি প্রশ্ন নয়, মাত্র একটি প্রশ্ন দেবো, যেমন কালবৈশাখী, লু, আঁধি, আশ্বিনের ঝড়, মৌসুমি বিস্ফোরণ, অম্লবৃষ্টি, এগুলো কি আসবে 2 নম্বরের ক্ষেত্রে। 3 ও 5 নম্বরের ক্ষেত্রে ভারতীয় জলবায়ু থেকে বড় প্রশ্ন আসবে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর একেবারে সরাসরি প্রভাব রয়েছে এবং সেটি ব্যাখ্যা করো, বা মৌসুমি জলবায়ুর প্রভাব ভারতে সেটি কি ব্যাখ্যা করো, এইভাবেও আসতে পারে বড় প্রশ্ন 3 ও 5-এর ক্ষেত্রে। এরপর রয়েছে ভারতের মৃত্তিকা অর্থাৎ মাটি। সেই মাটি থেকে বড় প্রশ্ন একটিই দিলাম যেটি খুবই গুরুত্বপূর্ণ, মাটির শ্রেণীবিভাগ করে যে কোনো দুটি মাটির বিবরণ দাও। এবং তোমাদের আরও একটি কথা বলে দিই যে ছোট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে প্রায় আসবে না, মানে ভারতের মৃত্তিকা থেকে আসবে না, আমি বড় প্রশ্নই তোমাদেরকে একেবারে দিয়ে দিলাম। ভারতের এরপর রয়েছে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ থেকে যে প্রশ্নগুলি খুব আসতে পারে যেমন অরণ্য সংরক্ষণের উপায় লেখো, ক্রান্তীয় চিরহরিত ও পর্ণমোচী অরণ্যের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন যে কোনো দুটি স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও, মানে যে কোনো দুটি স্বাভাবিক উদ্ভিদ লিখবে তাদের সম্পর্কে তোমরা বিবরণ দেবে। 3 ও 5-এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলো আসবে। এরপর ভারতের কৃষিকাজ, সেক্ষেত্রে আমরা এই 2, 3, 5 একেবারেই দিয়ে দিচ্ছি। খারিফ ও রবি শস্যের পার্থক্য এটা 2 নম্বরে, 3 নম্বরে, 5 নম্বরে প্রত্যেকটা ক্ষেত্রেই আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা কৃষি সমৃদ্ধির কারণ, সবুজ বিপ্লবের ফলাফল, কার্পাস, চা, কফি, ইক্ষু চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। 2, 3, 5 অবশ্যই পড়ে যাবে। ভারতের শিল্প, এই শিল্প থেকে যে টপিক থেকে প্রশ্ন আসে 2 নম্বরের ক্ষেত্রে অনুসারী শিল্প কাকে বলে, সেল কি, শেকড় আলগা শিল্প কি বা কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে, দুর্গাপুরকে ভারতের রুড় বলে কেন, ভারতের ম্যানচেস্টার বলতে কী বোঝো বা কাকে বলা হয় এবং কেন বলা হয় এটি আসতে পারে। এরপর ভারতের শিল্প থেকে বড় প্রশ্ন যেগুলি আসবে সেটা হলো 1 নম্বর পশ্চিম ভারতে কার্পাস শিল্পের একদেশী ভবনের কারণ ব্যাখ্যা করো বা কারণ লেখো। পশ্চিম ভারতে কেন কার্পাস শিল্প একদেশী ভবন হয়েছে। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ কি বা কেন উন্নতি হচ্ছে, এই দুটি প্রশ্ন কিন্তু ভারতের শিল্প থেকে অবশ্যই পড়ে যেও, কমন পাবে। এরপর ভারতের জনসংখ্যা ও পরিবহন ব্যবস্থা আমি আলাদা আলাদা থেকে একবারই দিয়ে দিলাম। ভারতের শহর গড়ে ওঠার কারণ লেখো, নগরায়নের সমস্যা কেন দেখা যাচ্ছে, জনসংখ্যা বন্টনে তারতম্যের কারণ। এই 3টি প্রশ্ন ভারতের জনসংখ্যা ও পরিবহন ব্যবস্থা থেকে তোমরা অবশ্যই কিন্তু করে যাবে। এর পাশাপাশি যদি বড় প্রশ্ন বলো এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে, সেটা হলো রেলপথকে জাতীয় জীবনরেখা বলে কেন। 5 নম্বর পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো, যেটি 3 ও 5-এর ক্ষেত্রে দিতে পারে। পরিবহন ও যোগাযোগের পার্থক্য লেখো, এটিও 3 ও 5-এর ক্ষেত্রে দিতে পারে। সড়ক, রেল ও জলপথে 3টি করে সুবিধা ও অসুবিধা লেখো। ধন্যবাদ বন্ধুরা, পুরো ভিডিওটি যারা দেখেছো তাদের অত্যন্ত ধন্যবাদ জানাই এবং তোমরা বন্ধুদের মধ্যে অতিরিক্ত পরিমাণে শেয়ার করো পরবর্তী সাজেশন ভিডিও পাওয়ার জন্য।